প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের এই সকালের অধিবেশনে তোমাদের সকলকে সুস্বাগত। গত ক্লাসে আমি যা পড়িয়েছিলাম তোমাদের হয়তোবা তোমাদের মনে আছে অথবা ভুলেও যেতে পারো। আমি তোমাদের সরলরেখা পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা। সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমি একটু যে কথাগুলো পড়েছিলাম তার সারাংশটা একটু লিখে নিতে চাচ্ছি তোমাদের মনে করানোর জন্য। প্রথম আমাদের 1 নম্বরে ছিল এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এখানে আমরা লিখেছিলাম y = b। এরপরে তোমাদের কয়েকটা শর্ত দিয়ে দেখিয়েছিলাম b এর মান যদি শূন্যের সমান হয়, b এর মান যদি শূন্যের চেয়ে বড় হয়, b এর মান যদি শূন্যের চেয়ে ছোট হয়। সেটা আমরা ওখানে বলেছিলাম, আমি আর এখন নতুন করে বলতে চাচ্ছি না। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ আমরা লিখেছিলাম, দেখো x = a। এখানেও আমি শর্ত দিয়ে দেখিয়েছিলাম, অর্থাৎ শর্ত দিয়ে দেখিয়েছিলাম এভাবে যে এর মান শূন্য সমান হলে, শূন্যের চেয়ে বড় হলে, শূন্যের চেয়ে ছোট হলে তখন কোথায় যায় বা কিভাবে ইকুয়েশনটা আমরা সরলরেখার যে স্কেচ আঁকি বা সেটা আমরা যদি আঁকতে চাই তখন কোথায় যাবে, যার সাপেক্ষে, অর্থাৎ এমসিকিউগুলো আমরা অনায়াসে করে নিতে পারবো। এর 3 নম্বরে ছিল আমাদের ঢাল নির্ণয়। ঢালের ক্ষেত্রে আমরা বলেছিলাম ঢাল নির্ণয়, সেখানে আমরা ঢাল নির্ণয় শিখিয়েছিলাম 2টি বিন্দুর ক্ষেত্রে। একটা বিন্দু হলো x1 y1 আর একটা বিন্দু ছিল x2 y2। এই দুই বিন্দুর ক্ষেত্রে ঢাল আমরা বলেছিলাম কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই, যাকে আমরা m দ্বারা প্রকাশ করি। আমরা লিখেছিলাম y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই কথাগুলো একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি এই কারণে, যাতে করে আমি এর পরবর্তী যে ধাপ পড়াবো এইটা তোমাদের জন্য সহজ হয়ে যায়। 3 নম্বরে শিখিয়েছিলাম দেখো একটু মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী এবং এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ লিখেছিলাম y = mx। প্রিয় শিক্ষার্থী, এবং এখানে আবার আরেকটা কথা বলেছিলাম, সেটাও দেখো আমি একবারে লিখে দেই। মূলবিন্দু এবং x1 y1 বিন্দুগামী হলে এইরূপ রেখার সমীকরণ y = বলেছিলাম y1 ডিভাইডেড বাই x1 × x। তোমাদেরকে শিখিয়েছিলাম একটা নির্দিষ্ট বিন্দুগামী x1 y1 এবং ঢাল দেওয়া থাকলে এইরূপ রেখার সমীকরণ। সেটা আমরা লিখেছিলাম y - y1 = ঢাল m × x - x1। আমি তোমাদের শিখিয়েছিলাম যে কোনো সরলরেখার সমীকরণ, অর্থাৎ সরলরেখাটি যদি x অক্ষের সমান্তরাল না হয়, y অক্ষের সমান্তরাল না হয় এবং মূল বিন্দুগামী না হয়, এইরূপ সরলরেখার সমীকরণ আমরা লিখেছিলাম y = mx + c। এই সিটার ব্যাখ্যা দিয়েছিলাম তোমাদের। আজকে অঙ্ক করতে গেলে সি এর ব্যাখ্যা লাগবে। সেখানে আমি বলেছিলাম রেখাটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে সেই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা সি দ্বারা আইডেন্টিফাই করেছিলাম। তোমাদেরকে শিখিয়েছিলাম 2টি বিন্দুগামী রেখার সমীকরণ, একটা বিন্দু x1 y1 এবং একটা বিন্দু x2 y2। এইরূপ 2টি বিন্দুগামী রেখার সমীকরণ সেখানে আমরা তোমাদের গত ক্লাসে শিখিয়েছিলাম। দেখো সেখানে ছিল x - x1 ডিভাইডেড বাই x1 - x2 = y - y1 ডিভাইডেড বাই y1 - y2। আমরা এই পর্যন্ত তোমাদের শেখানোর পরে তোমাদেরকে আরও কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো একটু দেখো। প্রিয় শিক্ষার্থী, আমি শিখিয়েছিলাম x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, আমি দেখিয়েছিলাম ঢাল নির্ণয় করার পদ্ধতি 2টি বিন্দুগামী হলে। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ শিখিয়েছিলাম, মূলবিন্দু এবং আরও একটি নির্দিষ্ট বিন্দুগামী যদি হয় তার সমীকরণ লিখেছিলাম। আমি শিখিয়েছিলাম একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং ঢাল দেওয়া থাকলে তার সমীকরণ কী করে নির্ণয় করতে হবে। আমি শিখিয়েছিলাম যে y = mx + c, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যাবে না, x অক্ষের সমান্তরাল হবে না, y অক্ষের সমান্তরাল হবে না, এইরূপ রেখার সমীকরণ। আমি শিখিয়েছিলাম যে কোনো 2টি বিন্দুগামী রেখার সমীকরণ। আমি শিখিয়েছিলাম তোমাদেরকে দেখো যে ax + by
প্লাস সি আকৃতির যদি কোনো সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে শর্টকাট মেথডে সংক্ষেপে এমসিকিউ নির্ণয় করার পদ্ধতি তোমাদেরকে আমি শিখিয়েছিলাম। সেখানে বলেছিলাম ঢাল ইকুয়াল টু লিখেছিলাম, মনে আছে কিনা, মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ, এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াইয়ের সহগ। এই কথাটাও তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম। এইটুক শেখানোর পরে আজকে আমি তোমাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। আমরা যখন কোনো অঙ্ক করব তখন তোমাদেরকে বলবো, যদি কোনো অঙ্ক দেওয়া থাকে তখন সরলরেখার সমীকরণ লিখতে হলে তোমরা সরাসরি এই কথাটা লেখো। আর আজকে আমি আরেকটা কথা লিখতে হয়, সেই কথাটা লিখব, যেটা হচ্ছে যদি রেখাটি এক্স এবং ওয়াই অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করে, ছেদ প্রসঙ্গ যদি আসে সেই ক্ষেত্রে আমরা কি করে, ছেদ প্রসঙ্গ যদি আসে সেই ক্ষেত্রে আমরা কি করে সরলরেখার সমীকরণ তৈরি করতে হয়, আজকে আমার প্রথম কাজই হচ্ছে তাই। প্রিয় শিক্ষার্থী তোমাদের সেই জায়গাটায় নিয়ে যেতে চাচ্ছি। তোমরা এই জিনিসটা যদি তুলে ফেলো তাহলে তোমাদের এই কথাগুলো হয়ে যাবে। এবার আসো, আমি তোমাদেরকে নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করার কথা বলছি। প্রিয় শিক্ষার্থী, এক্স অক্ষকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করবে, ওয়াই অক্ষকে নির্দিষ্ট পরিমাণ ছেদ করবে। প্রথমত আমি দেখাবো এক্স অক্ষের ধনাত্মক দিকের এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে নির্দিষ্ট পরিমাণ অংশ যদি ছেদ করে তাহলে রেখাটা কেমন দাঁড়ায়, এই কথাটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। দিস ইজ এ এবং দিস ইজ বি। তাহলে ছেদবিন্দু হবে A0 আর এখানে ছেদবিন্দু হবে 0B। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি হবে তোমরা সকলে একটু তাকিয়ে দেখো, এটা একটু দেখো তোমাদের সকলের ভালো লাগবে। এবং এই প্রশ্নমালা বা এই সরলরেখার অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে হয় সরলরেখার সমীকরণ লেখার ক্ষেত্রে লিখতে হয় y = mx + c, অথবা লিখতে হয় এই যে যা লিখছি তাই x/a + y/b = on। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলা হয়েছিল গতদিন যে কোনো একটা সরলরেখা যদি এরকম যদি তুমি টানো তাহলে এর যে কোনো একটা অংশের যদি যে ঢাল হবে পুরো সরলরেখার ঢালটা একই হবে। অর্থাৎ যে কোনো সরলরেখার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশের যে ঢাল পুরো সরলরেখার ঢালও হচ্ছে একই। সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমি প্রমাণ করতে চাচ্ছি এবি রেখার উপর যে কোনো একটা বিন্দু P(x, y) নিয়ে। এবার আমি তার খণ্ডিত অংশের ঢাল বের করতে চাচ্ছি। প্রথম চাচ্ছি এপি অংশের ঢাল। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য দেখো এপি অংশের ঢাল, এই এপি অংশের ঢাল যদি বের করতে চাও তাহলে তুমি তোমার একটু লক্ষ্য করো তোমার কি হয়। এপি বলেছি যেহেতু ঢালের বেলায় আমরা শিখেছিলাম কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই, এটাকে আমি m1 দ্বারা প্রকাশ করি তোমাদের বুঝানোর সুবিধার্থে। কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। এবার ভুজ কত? ভুজ হচ্ছে a - x, তাহলে a - x। এবার পিবি অংশের ঢালকে যদি আমরা m2 ধরি তাহলে y - b ডিভাইডেড বাই x - 0। প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে এইমাত্র আমি বললাম যে কোনো একটি সরলরেখার ক্ষুদ্রাতি ক্ষুদ্র যতটুকু অংশ আমি নেই না কেন সেইটুকের যে ঢাল হবে পুরোটা ঢালও তাই। আমি এখানে এপি অংশের যে ঢাল হবে পিবি অংশের ঢালও একই। সেই দৃষ্টিকোণ থেকে আমি লিখতে চাই -y ডিভাইডেড বাই a - x = y - b ডিভাইডেড বাই x। তোমরা যারা আমার সামনে বসে আছো সকলেই এই ব্যাপারটা একটু দেখো আমি কোথায় গিয়ে এটাকে ঠেকাই। -xy = আমি লিখতে চাই ay - xy ab প্লাস bx। প্রিয় শিক্ষার্থী যখন এই পর্যন্ত হলো তুমি দেখো দুপাশ থেকে এইটা এবং এইটা বাদ দিতে পারো এবং এবিটাকে যদি এক পাশে আনো বাকিটা থাকে তোমার bx প্লাস ay, তুমি যদি উভয় পক্ষকে এবি দ্বারা ভাগ করো তাহলে এবি ডিভাইডেড বাই এবি যদি করো তাহলে তুমি দেখতে পাচ্ছ bx ডিভাইডেড বাই এবি প্লাস ay ডিভাইডেড বাই এবি। আমি একটু সাজিয়ে লিখি তাহলে x/a প্লাস
y/b = 1 কথাটা চলে আসছে, যে কথাটা আমি এখানে লিখেছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কি এই ডিসিশনে আসতে পারো যে যখন কোনো সরলরেখা x এবং y অক্ষের ধনাত্মক দিকের সাথে নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করে, আমি সেই নির্দিষ্ট পরিমাণ x অক্ষ বরাবর ধরেছি a, y অক্ষ বরাবর ধরেছি b, তাহলে ওই সরলরেখার সমীকরণ x/a + y/b = 1। এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এইটা পারলে তোমরা অনেক কিছু পারবে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে এসে যাই, যদি কোনো সরলরেখা x এবং y অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করে, তাহলে তার সমীকরণ কোথায় x অক্ষ বরাবর যতটুকু অংশ ছেদ করবে প্লাস y অক্ষ বরাবর যতটুকু অংশ ছেদ করবে তাই = 1। তাহলে আমরা এখন সংক্ষেপে বলতে পারি x/x অক্ষের ছেদক অংশের পরিমাণ প্লাস y/y অক্ষের ছেদক অংশের পরিমাণ = 1। তাহলে আমাদের একটা সূত্র হয়ে গেল। আমি এত সময় শুধু ধনাত্মক অংশের দিকের কথা বলেছি, আমি যদি ঋণাত্মক অংশ যেখানেই বলি না কেন সেখানেই এই সমীকরণটা উপস্থাপন করা যাবে। তবে স্থানাঙ্কের ক্ষেত্রে তখন কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা প্লাস বা মাইনাস যে কোনো কিছু হতে পারে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে অলওয়েজ ধনাত্মক, এ কথাটা তোমরা মনে রাখবে। তাহলে আমরা দেখি এই সমীকরণ দিয়ে আমরা কি কি জিনিস তৈরি করতে পারি, আমি তার একটা সিকিউ এবং এমসিকিউ তোমাদের শেখাতে চাচ্ছি। প্রথমত এই সমীকরণটা যখন আমি লিখলাম সেটার ক্ষেত্রে কি কি জিনিস তোমার এখান থেকে তুমি শিখেছো সেটা একটু দেখো। আমি পয়েন্ট আউট করে বলছি, প্রিয় শিক্ষার্থী, আমি এটাকে পয়েন্ট আউট করে বলছি যে তুমি এর সাপেক্ষে কি কি জিনিস শিখতে পেলে, বা কি কি জিনিস, কি কি প্রশ্ন সিকিউতে এবং এমসিকিউতে আসবে, এইটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। প্রথমত সিকিউতে তোমার আসে x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষকে বা x অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, অথবা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। আমি x অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, x অক্ষের ছেদ বিন্দুর স্থানাঙ্ক যদি বলি তাহলে দেখো x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করি, a0। নাম্বার 2, y অক্ষের ছেদক অংশের ছেদ বিন্দুর স্থানাঙ্ক 0,b, দেখো 0,b। নাম্বার 3, x অক্ষের ছেদক অংশের পরিমাণ, x অক্ষের ছেদক অংশের পরিমাণ। যখন আমি পরিমাণ বললাম তাহলে তুমি চলে আসো পরিমাণ কতটুকু হলো, দেখো x অক্ষের ছেদক অংশের পরিমাণ কতটুকু, a। একইভাবে তুমি বলো y অক্ষের ছেদক অংশের পরিমাণ = b। দেখো আমি কয়টা জিনিস শিখলাম এখানে, x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে, x অক্ষের ছেদক অংশের পরিমাণ, y অক্ষের ছেদক অংশের পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসি এটা এখন যদি বলি রেখাটির ঢাল নির্ণয় করো। রেখাটির ঢাল যখন তুমি নির্ণয় করবা তখন তোমাদের কাছে একটা ছোট্ট কথা, আমার প্রথম যে ইকুয়েশনটা ছিল bx + ay = ab, এইখান থেকে যদি তুমি বলো তাহলে রেখাটির ঢাল সহজে নির্ণয় করা যায়। এখান থেকে যদি বলো তাহলে রেখাটির ঢাল সহজে নির্ণয় করা যায়। আমরা শিখেছিলাম ঢালের সূত্র, x এর সহগ ডিভাইডেড বাই y সহগ, চিহ্ন হবে পরিবর্তন, তাহলে তুমি পেয়ে গেলা রেখাটির ঢাল। নাম্বার 6 তুমি এখন পাবে, দেখো রেখাটি কর্তৃক বা রেখাটি x এবং y অক্ষের যে খণ্ডিত অংশ আছে, দেখো x এবং y অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত, ab। তাহলে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের পরিমাণ, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের পরিমাণ, এই কথাটা তুমি এখান থেকে শিখতে পারবে। দেখো এই একটা পিথাগোরাসের উপপাদ্যের সেই সূত্রের মতো হয়ে গেছে, কারণ একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে ab² জানি আমরা a² + b², তাহলে ab জানবো আমরা a² + b² তার রুট। তাহলে আমরা পাইলাম অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের পরিমাণ। এবার অক্ষদ্বয়ের সাথে কোন ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে, অক্ষদ্বয়ের সাথে কত ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি করে সেই কথাটা, অক্ষদ্বয়ের সাথে
অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা সবাই এটাকে বলতে পারো অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় সেই কথাটা। তোমরা তখন সেই কথাটা যদি বলো তাহলে তোমরা একটু দেখো অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, ক্ষেত্রফল তোমরা জানো হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি। তাহলে আমি এখান থেকে বলতে পারি হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এই যে কতগুলো জিনিস শিখলাম এক জায়গা থেকে, এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ, ঢাল নির্ণয় করা শিখলাম, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের পরিমাণ বা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ কথাটাও বললেও চলতো। এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণটা ল্যাঙ্গুয়েজটা একটু ভালো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ, এইটা একটু বললে আর একটু তোমাকে আর একটু ভালো লাগবে এবং বা যা লিখেছি তাও চলবে। অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি। তাহলে 1 2 3 4 5 6 7টা প্রশ্নের জবাব একসাথে হয়ে গেল। তোমাদের বোর্ডের পরীক্ষায় যখন তোমরা করবে তখন তোমাদের এই অঙ্ক দিয়ে একটা প্রশ্ন একবারে আসবে। দেখো আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটা তৈরি করতে চাচ্ছি এবং তোমাদেরকে বলতে চাচ্ছি। মনে করো আমি একেবারে ছোট একটা প্রশ্ন দিই, ছোট একটা দিয়ে তোমাদের বলি। মনে করো 2x + 3y - 6 = 0, এরকম একটা প্রশ্ন দিয়ে এই 7টা উত্তর চাইতে পারে, এরকম একটা প্রশ্ন দিয়ে এই 7টা উত্তর চাইতে পারে। তখন তোমার উত্তরটা কি হবে তোমরা ভালো করে একটু তাকাও, তোমরা সেই উত্তরটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, যখন এই বুঝতে পারবে তখন তোমাদের খুব ভালো লাগবে, কারণ অবশ্যই 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 এমসিকিউতে এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। যেমনই সমীকরণ দেওয়া থাক না কেন, সেখানে যদি ছেদের প্রশ্ন আসে তখনই তোমাদেরকে যে ধ্রুবক অংশ আছে সেই ধ্রুবক অংশটুকু ডান দিকে নিয়ে যেতে হবে, এই ধ্রুবক অংশ ডান দিকে নিয়ে যেতে হবে এবং এই ধ্রুবক দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে, এই ধ্রুবক দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যখন তুমি ভাগ করবে দেখো তখন তোমার আসছে x/3 y/2 = 1। যখন তুমি ভাগ করে ফেললা তখন তুমি একটা সমীকরণ পেলা। কেমন সমীকরণ? সেই সমীকরণটা দেখো এইমাত্র আমি যা শিখালাম সেই প্যাটার্নের হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে তুমি একসাথে এই একটা প্রশ্ন দিয়ে মিনিমাম 7টা, আমি এখানে যে 7টা লিখেছি 7টা প্রশ্নের উত্তর এখান থেকে হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে শুধু এই জায়গাটা পূরণ করে দিচ্ছি, তোমরা একটু লিখে ফেলো। এই জায়গাটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য তাহলে 1 নম্বর এক্স অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক। যারা একটু দুর্বল তারা এই চিত্রটা এঁকে নিবে। দেখো এক্স অক্ষের ছেদবিন্দু হয় কত? 30, ওয়াই অক্ষের কত হয়? 02। এই কথাটা তোমরা সবাই একটু কষ্ট করে লিখে নিবা, তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না এবং অনায়াসে তোমরা এই জিনিসটা লিখে নিতে পারবে বা এই জিনিসটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের খুব মজার জিনিস দেখো, একটা অঙ্ক দিয়ে আমি 7টা অঙ্ক শেখাচ্ছি এবং এটা তোমরা নিশ্চিত থাকো যে অবশ্যই সিকিউতে এখানে প্রশ্ন থাকবে, এমসিকিউতে প্রশ্ন থাকবে। তবে এমসিকিউতে এরকম 7টা চাবে না, যে কোনো একটা চাবে। প্রথমটা যদি চায় রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে বা সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে ছেদ বিন্দুর স্থানাঙ্কের বেলায় এক্স অক্ষ বরাবর তুমি উত্তর লিখবা 30। যদি বলে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তুমি তাহলে লিখবা 02। যদি বলে এক্স অক্ষের ছেদ অংশের পরিমাণ 3, যদি বলে ওয়াই অক্ষের ছেদ অংশের পরিমাণ 2, তোমার এইটুক যখন হবে, তোমার এখন যদি ঢাল নির্ণয় করতে যাও তাহলে তুমি রেখাটাকে এভাবে লেখো 2x + ওই যে এখানে আমার দেওয়া আছে এই আকৃতির। যদি বলো সেখান থেকে ঢালের ক্ষেত্রে আমরা শর্টকাট মেথড পেয়েছিলাম, এক্সের সহগ ডিভাইডেড বাই এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, এক্সের সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ, চিহ্ন হবে পরিবর্তন, দিস ইজ মাইনাস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার 1 2 3 4 5টা প্রশ্নের জবাব এখানে হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের পরিমাণ অর্থাৎ এইটুক, তাহলে কত? 3² + 2²।
3² প্লাস 2² তার রুট। এবার দেখো অক্ষদ্বয়ের সাথে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। দেখো কত সহজে তোমরা তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছো, একটা অঙ্ক দিয়ে 7টা অঙ্ক করতে পারছো। সিকিউতে আসবে, এমসিকিউতে আসবে। আশা করি তোমরা সকলে এই জিনিসগুলো সম্বন্ধে ধারণা নিতে পারলে। এবার তোমাদের অন্য প্রসঙ্গে চলে আসি। দেখো যখন এই সূত্রটা হয়ে গেল, এর সাথে তাল মিলিয়ে আমাদের আরও একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমাদের একটু শিখিয়ে নিতে চাচ্ছি। তোমরা সকলে এই কথাটা একটু দেখো। এখন এই কথাটা দেখার আগে আমরা চিত্রটা এঁকে নেই। তাহলে কি এই প্রসঙ্গে কারো কোনো প্রশ্ন থাকবে না বলে আমি বিশ্বাস করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনবক্সে দিয়ে দিও, পরের দিন আমি তোমাদেরকে সেই প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার এর সাথে রিলেটেড আর একটা সূত্র আমাদের রয়ে গেছে, সেই সূত্রটা তোমাদের পড়াতে চাচ্ছি। তোমরা সবাই আবার আমার চিত্রের দিকে তাকাও এবং একটু লক্ষ্য করো। আমার আবারও সেই একটি সরলরেখা এক্স ও ওয়াই অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করেছে। এই কথাটা আমাদের একটা হলো A0 বলেছিলাম, একটা বলেছিলাম 0b। দেখো এবার আমি বলছি তার রেখাটার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এইটুকু আমরা সকলে জানি। এটা হলো a বিন্দু, এটা হলো b বিন্দু, এটা হলো O0 0। এখন আমি বলতে চাই মূল বিন্দু থেকে, এখন আমি বলতে চাই এই মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব OC এর মান দেওয়া আছে p। মূল বিন্দু থেকে উপরোক্ত রেখার উপর অঙ্কিত লম্ব যদি OC হয় এবং রেখাটি x অক্ষে ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ তৈরি করে, প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো, আগের সমীকরণের সাথে অনেকটা তাল মিলিয়ে অনেকটা মিল আছে বিধায় আমি পাশাপাশি এই দুইটাকে বলছি। মূল বিন্দু থেকে উপরোক্ত রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব হইল p হলে এই সমীকরণটা হয়ে দাঁড়াবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। তাহলে এইটা আমি এখন প্রমাণ করতে যাচ্ছি। তোমাদের জন্য দেখবা ভবিষ্যতে তোমাদের এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসিবে। আসো এই প্রশ্নের উত্তরগুলো আগে তৈরি করে নিই। কিভাবে আমরা উত্তরগুলো তৈরি করতে যাচ্ছি, তোমরা যারা এই উত্তরগুলো দেখবে একটু ভালো করে তাকাও। এখনই তোমাদের সেই ত্রিকোণমিতির বেসিক জ্ঞানটার দিকে তোমাদেরকে এখন আমি ফিরিয়ে নিতে চাচ্ছি। দেখো এই কথাটাকে আমরা লিখতে চাই x/OA, এই কথাটা লিখতে চাই x/OA প্লাস y/OB ইকুয়াল টু 1। অর্থাৎ a আর b না দিয়ে আমি OA এবং OB দ্বারা দেখাতে চাচ্ছি। তাহলে তোমাদের কাছে প্রশ্ন আসে OB এর দূরত্ব কত, সেই OB এর দূরত্বটা তোমাদের এখানে আমি লিখতে যাচ্ছি। এটা লিখতে গেলে তুমি এখন দেখো তোমার এখানে ত্রিভুজ OAC একটা ত্রিভুজ হয়ে গেল। এইটা হলো 90 ডিগ্রি, এইটা হলো কোণ। তাহলে তুমি cos থিটা cos অফ আলফা, cos আলফার সূত্র তোমরা সকলে জানো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোণটা, ভূমি হচ্ছে OC আর অতিভুজ হচ্ছে OA, OC ডিভাইডেড বাই OA। আশা করি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই। OC এর দূরত্ব আমরা আগেই বলেছিলাম OC ইকুয়াল টু P, তাহলে P ডিভাইডেড বাই OA। আমার টার্গেট হচ্ছে OA এর দূরত্ব নির্ণয় করা। তাহলে কি আমি বলতে পারি cos আলফা ডিভাইডেড বাই P? আমি OA এর দূরত্ব নির্ণয় করতে চাচ্ছি, তাহলে কি আমি বলতে পারি OA ইকুয়াল টু কি পেলাম, একটু দেখো উল্টো হয়ে গেছে কিনা, দাঁড়াও, P বাই cos আলফা। ওয়েটা হচ্ছে কি P ডিভাইডেড বাই cos আলফা। ওকে, তাহলে আমি একান্তরকরণ করে লেখো, দেখো হ্যাঁ ঠিক আছে। এবার এখন এই মানটা আমি এখানে লিখে দিতে চাচ্ছি P বাই cos অফ আলফা। প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য স্বভাবত কারণেই এখন OB এর দূরত্বটা নির্ণয় করার প্রশ্ন চলে আসছে। দেখো OB যদি নির্ণয় করতে চাই এই প্রসঙ্গ, তাহলে আমার এই কোণ নিতে হয়। এই কোণটা কত, আমার cos অফ 90 মাইনাস ত্রিভুজ OBC হতে cos অফ 90 মাইনাস আলফা। এই ক্ষেত্রে cos অফ 90 মাইনাস আলফা, cos অফ 90 মাইনাস আলফা ইকুয়াল টু OC ডিভাইডেড বাই OB। OC ইকুয়াল টু আমরা লিখতে চাই OC কত P
ডিভাইডেড বাই ওবি। ওবি এর দূরত্ব আমরা জানি না, আমরা ওবিটা ওবির মতো করে লিখলাম ওবি। এবার দেখো cos 90 মাইনাস আলফা ইকুয়াল টু তুমি জেনে আসছিলা সাইন অফ আলফা পি বাই ওবি। এখন এবার ওবি এর দূরত্ব, তাহলে ওবি এর দূরত্ব দেখা যাচ্ছে পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা। তাহলে আমি এই কথাটা এখানে লিখে দিতে চাচ্ছি পি বাই সাইন আলফা ইকুয়াল টু 1। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত নয়। যখন প্রশ্ন না থাকবে একটু ঘুরিয়ে লিখো এক্স কস আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি ইকুয়াল টু 1। তাহলে তুমি সিদ্ধান্তে আসো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। সিদ্ধান্তটা হচ্ছে কোনো সরলরেখা আমরা কি বলছিলাম, এক্স এবং ওয়াই অক্ষকে নির্দিষ্ট পরিমাণ অংশে ছেদ করলো এবং সেই ছেদ করার পরে মূলবিন্দু থেকে উপরোক্ত রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি পি হয় এবং রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ তৈরি করে, তাহলে আমরা পাই এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আশা করি এ ব্যাপারে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকা উচিত না বা প্রশ্ন নেই। যদি প্রশ্ন না থাকে তাহলে আমি এই মুহূর্তে তোমাদের একটা ছোট্ট অঙ্ক তৈরি করে তোমাদেরকে দিতে চাচ্ছি। দেখো এই ছোট্ট অঙ্কটা তোমরা যদি করো তাহলে তোমাদের একটা প্রশ্ন উত্তর হয়ে যাবে। ধরে নাও আমি তোমাদের একটা প্রশ্ন দেই, তোমরা একটু তাকাও। এইটা রেখে দিলাম, তোমরা একটু তাকাও, বলো। এবার প্রথমত আমি বলতে চাচ্ছি মূলবিন্দু থেকে একটি রেখার উপর, মূলবিন্দু থেকে আমি যদি বলি মূলবিন্দু থেকে একটা রেখা, মূলবিন্দু থেকে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি 5 থাকে, তাহলে আমি একটু পুরোটাই লিখে নেই। মূলবিন্দু হতে একটি রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব 5 একক এবং রেখাটি এক্স অক্ষের সাথে, আমরা এখানে আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কথাটা উল্লেখ করা উচিত, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকে না। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো একটা কোণ তৈরি করে, কত ডিগ্রি কোণ ধরবো, 120 ডিগ্রি কোণ তৈরি করলে রেখাটির সমীকরণ নির্ণয় করো। রেখাটির সমীকরণ নির্ণয় করো। যদি তোমাদের সিকিউতে আসে তাহলে বলবে রেখাটির সমীকরণ নির্ণয় করো। যদি এমসিকিউতে বলে তাহলে তোমার বলবে নিচের কোন উত্তরটি সঠিক, কোনটি। দেখো আমি একইভাবে যদি বলি তাহলে এক্স কজ অফ 120 ডিগ্রি প্লাস ওয়াই সাইন অফ 120 ডিগ্রি ইকুয়াল টু 5, একবারে হয়ে গেল। কস 120 ডিগ্রি কোণের মান যদি কেউ না জানো, তারা 90 প্লাস 30 করে কোঅর্ডিনেট চেঞ্জের মাধ্যমে করে নেবা। আর যাদের মুখস্থ আছে তারা তো এটা লিখতেই পারবা -12। আবার ওয়াই এলো হবে কত, √3/2 ইকুয়াল টু 5। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য তাহলে দেখতে পাচ্ছ -x প্লাস √3y ইকুয়াল টু 5 × 10, -x প্লাস √3y ইকুয়াল টু 10। যদি মাইনাসটাকে সরিয়ে দিতে চাও তাহলে ইকুয়েশনটাকে একদিকে এনে তুমি তোমার কাজটা সেরে নিতে পারবে। তাহলে কি আমরা কি বলতে পারি তোমরা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো বা বুঝে ফেলেছো? এই প্রশ্নমালার সূত্রগুলো মোটামুটি শেষ, তবে একটু লেস জড়িয়ে আছে, সেইটা একটু দেখো। কোনো সময় তোমাদের প্রশ্ন আসবে, দেখাও যে এত রেখা দুইটি একই সরলরেখা নির্দেশ করে,
তোমাদের এটাকে তোমরা একই সরলরেখা নির্দেশ করে এরকম প্রশ্ন থাকবে। একই সরলরেখা নির্দেশ করার একটা শর্ত আছে, সেই শর্তটা তোমরা একটু দেখে নাও, ভবিষ্যতে এমসিকিউ এবং সিকিউর জন্য প্রযোজ্য হবে। প্রথমত আমি একটা সরলরেখা লিখে দিতে চাচ্ছি, তোমরা দেখো আমি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আর একটা সরলরেখা লিখতে চাচ্ছি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে আমরা কি পাই? আমরা যা পাই সেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যখনই আমি তোমাদের দেখাবো তখন তোমাদের প্রমাণটাও দেখিয়ে দিতে চাই, তোমাদের সকলের ভালো লাগবে। দেখো, প্রথম কথা হলো এইটা যখন হয় তখন x এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ, y সহগ ডিভাইডেড বাই y সহগ, আর ধ্রুবক ডিভাইডেড বাই ধ্রুবক, এইটা হবে। এখন এইটা কিভাবে হলো সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দেই। এইটা কিভাবে হলো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন দেখতে যাবে তখন তোমাদের জন্য একটা আমার এই সিস্টেমটাকে একটু দেখো। এটাকে আমি 1 নং রেখা দিলাম আর এটাকে আমি 2 নং রেখা দিলাম। 1 নং রেখাটা কিভাবে লেখা যায় সেটাকে তুমি যদি a1x প্লাস b1y ইকুয়াল টু মাইনাস c1 করো, তাহলে তুমি পাচ্ছ a1x ডিভাইডেড বাই, তুমি পাচ্ছ a1x ডিভাইডেড বাই মাইনাস c1, তুমি পাচ্ছ b1y ডিভাইডেড বাই মাইনাস c1 ইকুয়াল টু 1, x বাই মাইনাস c1 বাই a1, y বাই মাইনাস c1 বাই b1 ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষা, এটা আমি 3 নং সমীকরণ দিলাম। আমি 1 নং সমীকরণটাকে ছেদাকৃতির একটু আগে যে সূত্রটা তোমাদের শিখালাম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই আকৃতির তৈরি করে তোমাদেরকে আমি 1 নং সমীকরণটা লিখে ফেলেছি। এবার তোমার 2 নং সমীকরণটাকেও একইভাবে লিখতে চাচ্ছি। 2 নং সমীকরণ যদি আমি লিখি, তোমরা সেখান থেকে দেখতে পাচ্ছ a2x প্লাস b2y ইকুয়াল টু মাইনাস c2। তাহলে কি লিখতে পারি? a2x ডিভাইডেড বাই মাইনাস c2, b2y ডিভাইডেড বাই মাইনাস c2 ইকুয়াল টু 1, x বাই মাইনাস c2 বাই a2 প্লাস y বাই মাইনাস c2 বাই b2 ইকুয়াল টু 1। এই যে দুইটা সমীকরণ আমি লিখলাম, এটা আমার এখন হবে তাহলে 4 নং সমীকরণ। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে দুইটা সমীকরণ আমি লিখলাম 3 এবং 4 এর মধ্যে, তোমরা সকলেই এখন আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনো। দুইটি রেখা যদি একই সরলরেখা নির্দেশ করে, তাকাও, আমি বোর্ডের দিকে আমি একটু ছোট্ট চিত্র আঁকছি। 1 নং রেখাটা যদি মনে করো আঁকি, আসলে এটা এই যদি সত্যিকারের চিত্র দিয়ে আঁকি তাহলে এটা চলে যায় এই পাশ দিয়ে, এটা চলে যায় এই পাশ দিয়ে, x অক্ষেও ঋণাত্মক, y অক্ষে ঋণাত্মক। আমি এটাই আঁকলাম। এখন তুমি দেখো, এই রেখা যে রেখা, এই 1 নং রেখা যে রেখা, 2 নং রেখাও যদি একই রেখা নির্দেশ করে, তাহলে প্রথম রেখাটি x অক্ষকে যে পরিমাণ অংশে ছেদ করবে, দ্বিতীয় রেখাটিও x অক্ষকে ওই একই পরিমাণ অংশে ছেদ করবে। তাহলে দ্বিতীয় রেখাটাও এইটাও তখন এইটার উপর হয়ে যাবে। তার মানে এইটুক অর্থাৎ এইটুক সমান হয়ে যাবে এইটুক। x অক্ষের 2 জায়গা থেকে ছেদক অংশের পরিমাণ সমান হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তখন তুমি বলতে পারবে মাইনাস c1 বাই a1 ইকুয়াল টু মাইনাস c2 বাই a2। তুমি যদি এটাকে দুই পাশ থেকে কেটে দিয়ে বলো c1 বাই c2 সমান a1 বাই a2, কথাটা তুমি লিখবা, আমি বক্সের মধ্যে রেখে দিলাম। এখন দেখো, প্রথমত আমি শুধু বলেছি প্রথম রেখাটি x অক্ষকে যে পরিমাণ অংশে ছেদ করবে, দ্বিতীয় রেখাটিও x অক্ষকে ওই একই পরিমাণ অংশে ছেদ করবে, এই কথাটুকু বলেছি। এখন আমি এ কথা বলে y অক্ষ বরাবর বলতে চাচ্ছি, প্রথম রেখাটি y অক্ষকে যতটুকু পরিমাণ অংশে ছেদ করবে, দ্বিতীয় রেখাটিও y অক্ষকে ওই একই পরিমাণ অংশে ছেদ করতে হবে। তার মানে উভয় ক্ষেত্রে একই জিনিস আসতে হবে। তাহলে মাইনাস c1 বাই b1 ইকুয়াল টু মাইনাস c2 বাই b2। তুমি দেখো, এটা কাটাকাটি দিলে তুমি এখান থেকে পাচ্ছ c1 বাই c2 সমান b1 বাই b2।
এখন এই যে দুইটা বক্সের মধ্যে আমি লিখে দিলাম, সেখানে তুমি দেখো a1/a2 সমান c1/c2, b1/b2 সমান c1/c2। তাহলে কি আমি বলতে পারি a1/a2 সমান b1/b2 সমান c1/c2, যে প্রমাণটি আমি এখানে লিখে দিয়েছি। তোমাদের বোর্ডের পরীক্ষায় অবশ্যই এই ধরনের প্রশ্ন আসবে এবং তখন তোমরা দেখবা তোমাদের কত ভালো লাগে যদি এই কথাটা মুখস্থ করে বা মনে রাখতে পারো। দুটি সরলরেখা একই সরলরেখা নির্দেশ করলে x এর সহগের অনুপাত এবং সমান হবে y সহগের অনুপাত, সমান হবে ধ্রুব সংখ্যার অনুপাত। তিনটা কথা মনে রাখবা, x এর সহগের অনুপাত আর কি হবে, x এর সহগের অনুপাত y সহগের অনুপাতের সমান হবে, আর ধ্রুব সংখ্যার যা থাকবে তার অনুপাতের সমান হবে। দেখো আমি তোমাদের এই ধরনের একটা প্রশ্ন দিয়ে সিকিউর কথাটা বলে দিতে চাচ্ছি। তোমাদের বোর্ডের পরীক্ষায় আসবে সিকিউর বেলায় আর এমসিকিউ বেলায়, দুটোই আমি বলে দিচ্ছি। ভবিষ্যতে আমি সুযোগ পেলে তোমাদের এই প্রশ্নমালার শর্টকাট মেথডে 1 সেকেন্ডের বা 1 থেকে 5 সেকেন্ড, আমার টেকনিকটা হচ্ছে সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর করার মতো আমি এই টেকনিকগুলো তোমাদের শিখাবো। আগে আমি থিওরিটা শিখিয়ে নেই। আসো, আমি তোমাদের একটা প্রশ্ন করছি যে পি এর মান কত হলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু, মনে করো p, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। আরটা আছে 12x প্লাস আমি 5y ইকুয়াল টু 6। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এইটার থেকে তোমাদের বোর্ডের পরীক্ষায় প্রশ্ন আসবে। সিকিউর জন্য যদি আসে তাহলে একরকম আসবে, এমসিকিউর জন্য যদি আসে তখন আর এক রকম আসবে। এখন যে প্রশ্নটা করেছি এটা সিকিউর জন্য আসবে, কারণ এখানে দুইটা জ্ঞান আছে। আমার প্রথম জ্ঞানটা হচ্ছে সহগদ্বয়ের অনুপাত। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সামনে বসে আছো তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, তোমার x এর সহগ হলো 12, x এর সহগ হলো cos আলফা, cos আলফা ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু x এর y সহগ হলো sin আলফা, sin আলফা ডিভাইডেড বাই y সহগ হচ্ছে 5। তাহলে এই যে আমি দুইটা কাজ করলাম ইকুয়াল টু p/6। তোমরা যারা আমার সামনে এই অঙ্কগুলো দেখছো তারা এবার দেখো, তুমি এখান থেকে cos আলফার মান বের করবে, তুমি এখান থেকে sin আলফার মান বের করবে। cos আলফা এবং sin আলফার মান যদি বের করতে পারো, cos আলফা ইকুয়াল টু 12p ডিভাইডেড বাই 6, আবার sin আলফা ইকুয়াল টু 5p ডিভাইডেড বাই 6। এখন ছোট একেবারে 9-10 থেকে যখন তোমরা ত্রিকোণমিতি শুরু করেছিলা তখন তোমরা সবাই জানতা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু অন। সেই কারণে তুমি এখান থেকে লিখবা cos স্কয়ার আলফা প্লাস, আমরা জানি লিখতে হবে ইকুয়াল টু অন। তাহলে 12p/6 তার বর্গ প্লাস 5p/6 তার বর্গ ইকুয়াল টু অন। 12 144, 5 5 25, 140 169। তাহলে দেখো এখান থেকে আসছে অন 6 9p স্কয়ার ডিভাইডেড বাই 36 ইকুয়াল টু 36। তাহলে p স্কয়ার ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই অন 6 9, p ইকুয়াল টু, তাহলে দেখতে পাচ্ছ বর্গমূল করলে তাহলে আমার এখানে আসে 6 ডিভাইডেড বাই কত আসে 30, 6 ডিভাইডেড বাই 30। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের জন্য এই কথাটা একটু ভালো করে তাকালে, ভালো করে বুঝলে, যে কোনো ধরনের অঙ্ক যদি আসে তুমি সেই অঙ্কগুলো করে নিতে পারবে। এখন আমি তোমাদের ছোট্ট একটা সিকিউর, এটা কিন্তু সিকিউর, কারণ এই একটা জ্ঞান আছে, এই একটা জ্ঞান আছে, দুইটা জ্ঞান এখানে সমন্বিত। আর এমসিকিউ যখন আসবে তখন এ ধরনের কোনো অঙ্ক আসবে না। সেই ধরনের একটা অঙ্কের কথা তোমাদের এখন আমি বলতে চাচ্ছি। সেই ধরনের একটা অঙ্ক যদি বলি তাহলে তোমরা সকলেই একটু লক্ষ্য করো। প্রথমত আমরা যে কথাটা বলি তোমরা একটু তাকাও। তোমাদের প্রশ্ন আসবে a এবং b এর মান কত, এই কথা 3x প্লাস 7y, একটা ইকুয়েশন দেওয়া আছে 3x প্লাস 7y ইকুয়াল টু 21, আর একটা আমরা আমাদের সুবিধা মতো ধরলাম 2ax মাইনাস 3by ইকুয়াল টু, তুমি তোমার সুবিধা মতন ধরো, আমি এখানে কাটাকাটি যাতে যায় এই ধরনের একটা জিনিস ধরে নিলাম। তোমার এখানে বলবে রেখা দুইটি একই সরলরেখা নির্দেশ করলে এর মান কত, নিচের কোনটি? তোমার এখানে বলবে রেখা দুইটি একই সরলরেখা নির্দেশ করলে বি এর মান কত।
প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদেরকে সেখান থেকে নিয়ে আসতে চাচ্ছি, দুইটি রেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে আমরা পাই এই কথাটা। দুইটি সরলরেখা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে আমরা পাই এই কথাটা। তাহলে কি পেলাম? এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স এর সহগ ইকুয়াল টু ওয়াই এর সহগ ডিভাইডেড বাই ওয়াই সহগ ইকুয়াল টু ধ্রুবক ডিভাইডেড বাই ধ্রুবক। তাহলে এই তিনটা থেকে তুমি ক্যালকুলেশন করো, এইটা 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 এইটা, তাহলে তোমার 3/2a ইকুয়াল টু 21/6। তুমি এখন দেখো a ইকুয়াল টু হবে 3 গুণন 6 ডিভাইডেড বাই 2 গুণন 21। এখন তুমি তোমার সুবিধা মতন করো, 3 3 3 7 21, যে এটা তো জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, তুমি ক্যালকুলেশন করে নিতে পারো। আর সহজে তোমাদের আরেকটা সুবিধা আছে, তোমাদের যেমন আছে, তোমাদের সকলের যেমন একটা কথা আছে, সেই কথাটা এরকম, কথাটা কেমন একটু শুনো, সেখানে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে অনায়াসে এই ব্যাপারটা নির্ণয় করতে পারো। আসো ঠিক তেমনিভাবে আমরা এর মান পেয়ে গেলাম, যদি এখানে বি এর মান চাই তাহলে তুমি বলবা 7 ডিভাইডেড বাই মাইনাস 3b ইকুয়াল টু 21 ডিভাইডেড বাই 6। তাহলে বি ইকুয়াল টু হবে মাইনাস 3 গুণন 21 ডিভাইডেড বাই 6 গুণন 7। 7 দাও 3 দাও 3, 2 দাও 2, তাহলে কি হলো -3/2। তাহলে কি আমি সিদ্ধান্তে আসতে পারি? তোমরা সকলে এই ধরনের কোনো অঙ্ক আসলে সেই অঙ্কগুলো বোর্ডের পরীক্ষায় সিকিউ আসুক বা এমসিকিউ আসুক করে নিতে পারবে। আরও সুন্দর সুন্দর এমসিকিউ তোমাদের শিখাবো যখন আমি এই অঙ্কগুলো করাবো। সেই অঙ্কের ক্ষেত্রে তোমরা ভালো করে তাকাবে এবং দেখবে কি হয়। আজকে আমি তোমাদের একটা অঙ্ক করে দিতে চাচ্ছি, সেটা হলো তোমাদের জন্য এখন আমি একটা ছোট্ট একটা অঙ্ক করব। সেই অঙ্কটা তোমরা সকলে দেখো এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। যদি আমার বই তোমাদের সামনে থেকে থাকে তাহলে আমার বইয়ের আমি 3.5-এর 11-র 3 নম্বর অঙ্কটা করে দিতে চাচ্ছি, কারণ একটা অঙ্ক করলেই আমার সময় অনেকটা শেষ হয়ে যাবে। 11-র 3 নম্বর অঙ্ক আমি আমার বইয়ের যদি থাকে তাহলে বলছি। আর তোমাদেরকে বলে দিতে চাচ্ছি যে এরকম একটা রেখা x + 2y + 7 = 0, এই রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করো। এই রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু নির্ণয় করো। এলো 1, খণ্ডিত অংশকে কোনো বর্গের বাহু ধরলে সেই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দুইটা প্রশ্ন আমি তোমাদের এখানে নির্ণয় করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে x + 2y = আমি -7 লিখতে চাচ্ছি। যেহেতু খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক চাইছে, সেই কারণে আমি এই কথাটা তোমাদের আগে তৈরি করে দেখাই। রেখাটা এই রকম হয়, দেখো x/-7 + y/-7/2 = 1। তুমি একটা সমীকরণ দিয়ে বলো। এবার এই রেখাটার অরিজিনাল চিত্র যদি আঁকো তাহলে তুমি চিত্রটা একটু এঁকে নাও। তোমার জন্য অরিজিনাল চিত্র আমি এঁকে দিচ্ছি, এখানে আঁকছি। দেখো x অক্ষ বরাবর 7 একক, তাহলে -7, 0, y অক্ষ বরাবর অর্ধেক, কত 0, -7/2। তাহলে এই দুইটা বিন্দু আমি পেলাম। নাম দাও a, নাম দাও b। তোমাকে এখন তোমার প্রথম প্রশ্ন হচ্ছে x এবং y অক্ষকে যে দুই বিন্দুতে ছেদ করলো সেই দুই বিন্দুর যে সংযোগ রেখা, সেই রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে বলেছে। এর মধ্যবিন্দু অঙ্কদ্বয়ের মধ্যে যে মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু এখানে একটা জায়গা আছে। তাহলে আমি এখন যেহেতু এটাকে আইডেন্টিফাই করেছি a এবং b দ্বারা, তাহলে কি আমি বলতে পারি ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমি এখন লিখব ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এরপরে দেখো আমি এখান থেকে লিখতে চাচ্ছি ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, তোমরা সবাই এই কথাটা জানো। যখন দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে তখন তোমরা সবাই শিখে আসছো ভুজ প্লাস ভুজ ডিভাইডেড বাই 2, কোটি প্লাস কোটি ডিভাইডেড বাই 2। তাহলে তুমি পাবে -7 + 0 ডিভাইডেড বাই 2, 0 -7/2 ডিভাইডেড বাই 2। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এটা পাচ্ছ -7/2, -7/4। তাহলে কি তোমাদের একটা প্রশ্নের জবাব হয়ে গেল না?
অবশ্যই হয়েছে। আমরা দুইটা প্রশ্ন এখানে আছে। প্রথম আছে যে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তোমাদের আশা করি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকবে না। দ্বিতীয় প্রশ্নটা আমি করতে চাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা আমি বলছি যে এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ কোনো বর্গের একটি বাহু হলে সেই বর্গের বাহু, তার মানে তোমাকে আমি নির্ণয় করতে বলছি এই একটা বর্গক্ষেত্র বানিয়ে দিলাম। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমি এই মুহূর্তে একটা বর্গক্ষেত্র তোমার বোর্ডে আমি চিত্রটা এঁকেছি, সেই বর্গক্ষেত্র অর্থাৎ এই খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে আমরা লিখব এবি কোনো খণ্ডিত অংশের এবি অংশ যদি কোনো একটি বর্গক্ষেত্রের বাহু হয় তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এবি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এবি স্কয়ারের প্রসঙ্গ চলে আসছে। এবি স্কয়ার কী হবে? -7 - 0 তার বর্গ প্লাস 0 প্লাস 7/2 তার বর্গ। স্কয়ার দিয়েছি, তার বর্গমূলের চিহ্নের কোনো দরকার নেই। তাহলে আমরা এখানে পাচ্ছি 7 × 7 = 49 বেড়া 49/4। এখন তুমি যোগ বিয়োগ করে যা পাও তাই হবে তোমার উত্তর। তাহলে কি তোমরা এই ধরনের কোনো অঙ্ক থাকলে সবাই পারবে? হ্যালো, আশা করি সবাই তোমরা পারবে, কারণ তোমাদেরকে আমি এখন এই যোগ বিয়োগ শেখাতে চাচ্ছি না, এটা তোমরা সবাই নির্ণয় করতে পারো। এবং আমি এই একটু সময় যদি পাই, এই সময়ের মধ্যে তোমাদের বরঞ্চ আরেকটা প্রশ্নের জবাব দিতে পারি কিনা দেখো। আমরা প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ধরনের প্রশ্ন আমরা যখন সিকিউর প্রশ্ন করি, এইখানে যেমন x + 2y + 7 দিয়েছি, এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি। আবার এখানে আবার প্রশ্নটা ঘুরে আসতে পারে অক্ষদ্বয়কে কোন কোন বিন্দুতে ছেদ করে, এভাবে দিতে পারি। আবার অক্ষদ্বয়ের সমদ্বিখণ্ডন বিন্দু বলতে পারি। বিভিন্নভাবে এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে এই অঙ্কটাকেই আমরা সিকিউতে তৈরি করতে পারি, যাতে করে সরাসরি প্রশ্ন না থাকে, একটু ঘুরিয়ে লিখতে পারি। আমরা তোমাদেরকে আরেকটা অঙ্ক আমি দেখি পারি কিনা, সেই অঙ্কটা দেখলে তোমাদের আরেকটা নিয়ম শেখা হয়ে যাবে। প্রথম আমি বলছি, দেখো একটি সরলরেখা আমি লিখব, একটা সরলরেখা তোমরা সবাই দেখো, 5x + 4y - 20 = 0। এই রেখাটি অক্ষদ্বয়কে কোন কোন বিন্দুতে ছেদ করে? অক্ষদ্বয়কে কোন কোন বিন্দুতে ছেদ করে প্রশ্ন হতে পারে। যখনই ছেদ প্রসঙ্গ আসছে তখনই তোমাদের প্রথম ধাপ হইল এইটা। তাহলে 5x / 20, 4y / 20 = 1। তাহলে আমরা দেখি x/4 + y/5 = 1। চিত্র আঁকো, x অক্ষ বরাবর 4 0, y অক্ষ বরাবর হচ্ছে 0 5। আশা করি এইটুক বুঝো নাই এমন কোনো ছাত্র আমার সামনে নেই। তাহলে আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এটা বি ধরি, এটা 0 বিন্দু বা মূল বিন্দু ধরি। এখন আমি তোমাদের একটা প্রশ্ন করি, এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের সমদ্বিখণ্ডন, এটাকে 3 ভাগে ভাগ করবে। মনে করো 1 ভাগ 2 ভাগ। এখন এই 3 ভাগে ভাগ করলে মূলবিন্দু এবং এই সমদ্বিখণ্ডন বিন্দুর যে বিন্দুগুলো, তা দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন আসবে মূলবিন্দু এবং এই যে খণ্ডিত অংশের সমদ্বিখণ্ডন বিন্দু, তাহলে 1 2 3 সমান 3 ভাগে ভাগ করেছে, সেইটা দ্বারা যা হবে সেই বিন্দুর মূলবিন্দুর সাথে যে রেখাগুলো টানবে সেই রেখাগুলোর সমীকরণ নির্ণয় করতে বোর্ডের পরীক্ষায় থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। তাহলে আমি স্বভাবত কারণে পি বিন্দুর একটা স্থানাঙ্ক ধরে নিলাম xy, কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x ড্যাশ y ড্যাশ। আমি লিখে নিব, ধরি এবি রেখাকে পি অফ xy এবং কিউ অফ x ড্যাশ y ড্যাশ বিন্দু সমান 3 অংশে বিভক্ত করে অথবা সমদ্বিখণ্ডিত হয়। তুমি যে বাংলাটাই দাও না কেন একই কথা। তাহলে কি তুমি বলতে পারো এপি, দেখো তোমার এখন অনুপাতের সূত্রে আমি চলে আসছি। প্রিয় শিক্ষার্থী, তুমি কি তাহলে বলতে পারো AP/PB সমান, তাহলে এই দিকে 1 অংশ, এইদিকে 2 অংশ, তাহলে 1/2 1/2। তোমরা আমার এই মুহূর্তে আমি এটাকে 1 এটাকে 2 ধরছি। তোমাদের সাথে যদি আমি একটু অন্য কালারের কলম দিয়ে দেখছি, এটা 1 এটা হচ্ছে 2। তাহলে এবি রেখাকে পি অফ xy বিন্দু
1:2 অনুপাতে অন্ত বিভক্ত করে, এই কথাটা বলতে পারি। আবার তাহলে AB রেখাকে P অফ XY বিন্দু 1:2 অনুপাতে অন্ত বিভক্ত করে, তাহলে x এবং y এর সূত্রটা আমরা লিখে নেই। প্রথম অনুপাত দ্বিতীয় স্থানাঙ্ক 1:0 প্লাস 2:4 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল, তাহলে পাচ্ছি 8/3। যখন এটা হয়ে যাবে ঠিক তেমনি y এর ক্ষেত্রে বলো 1:5 প্লাস 2:0 1+2, তাহলে এখানে পাচ্ছি 5/3। প্রিয় শিক্ষার্থী তোমাদের এই মুহূর্তে তাহলে আমি বলতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক, কি হলো 8/3, 5/3। তোমরা যারা আমার সামনে বসে আছো এখানে একটু লিখে নাও 8/3, 5/3, একটা হয়ে গেল। এখন কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে চাচ্ছি। যারা একটু বেশি চালাক বলতে চাচ্ছি এই সেন্সে, যারা একটু বেশি পরিপক্ক বা এই ব্যাপারগুলো ভালো বুঝো, তারা এইটাকে এভাবে লিখতে পারো AQ/QB সমান 2/1 অনুপাতের সূত্র দিয়ে করতে পারো। আর আবার একটা কথা বলতে পারো, PB এর মধ্যবিন্দু কিউ তুমি যদি অনুপাতের সূত্র দিয়ে করো তাহলেও যে কথাটা আসবে, তখন তোমাকে অনুপাতের সূত্র করলে এইটুককে ধরতে হবে 2 আর এটুককে ধরতে হবে 1। অনুপাতের সূত্র করলে এইটুককে ধরতে হবে 2, এটুককে ধরতে হবে 1। মেবি তুমি করে নিতে পারো। আমি যেহেতু অনুপাতের কথাটা বলেছি আমি করতে পারি, অথবা মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক দিয়ে করলে অতি অনায়াসে ব্যাপারটা বের হয়ে যায়। তোমরা যা ভালো মনে করো তাই করবে, আমি তোমাদেরকে অনুপাতের সূত্র দিয়ে করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে অনুপাতের সূত্র দিয়ে যদি করি তাহলে আমি দেখো x' আবারও লেখো x' প্রথম অনুপাত দ্বিতীয় স্থানাঙ্ক, তাহলে 2 × 0 প্লাস দ্বিতীয় অনুপাত প্রথম স্থানাঙ্ক 1 × 4 ডিভাইডেড বাই অনুপাত দ্বয়ের যোগফল। তোমরা আগে 1 পরে না আগে 2 পরে 1 এভাবেই লিখবে। তাহলে কত হইল 4/3। এইটাকে যদি আবার এভাবে করতাম, এই বিন্দু আর এই বিন্দুর মাঝের বিন্দু এইটা, তাহলে ভুজ প্লাস ভুজ ডিভাইডেড বাই 2, 8/3 প্লাস 0/2, তার মানে 4/3 ব্যাপারটা চলে আসতো। ঠিক এমনি y' প্রথম অনুপাত দ্বিতীয় স্থানাঙ্ক 5 1 × 0 ডিভাইডেড বাই 2 প্লাস 1 10/3। অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে গেলে 4/3, 10/3। প্রিয় শিক্ষার্থী, সকলের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে আমরা পি এবং কিউ দুইটা বিন্দুই পেয়ে গেলাম। দেখো এবার আমি দেখি এইটা একটু বলি, ও এইটা বাই 10/3। এখন ওপি রেখার সমীকরণ চেয়েছি, ও কিউ রেখার সমীকরণ চেয়েছি। এই দুইটা রেখার সমীকরণ যখন আমি চাবো তখন কি তোমাদের এই কথাগুলো একটু মনে থাকতে হবে কিনা? দেখো ওপি রেখার সমীকরণ, দেখো তোমাদের একটু আগে বলেছিলাম মূলবিন্দু এবং অপর যে কোনো একটা বিন্দুগামী রেখার সমীকরণ যদি হয়, সেখানে তোমাদের জন্য একটা সূত্র লিখেছিলাম y = y1 ডিভাইডেড বাই x1 × x। এইটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি। তুমি যদি এইটা অ্যাপ্লাই করতে পারো কম সময়ে বেশি আউটপুট পাবে। দেখো তাহলে তুমি এখানে লিখতে পারো y = 5/3 ডিভাইডেড বাই 8/3 × x। তাহলে কি হলো y = 5/8x, তাহলে 5x = 8y। তাহলে কি পেলাম 5x - 8y = 0। প্রিয় শিক্ষার্থী, একটা প্রশ্নের জবাব হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা যদি আসো ও কিউ রেখার, ঠিক তেমনি ও কিউ রেখার সমীকরণ। দেখো y = একইভাবে আসো কোটি ডিভাইডেড বাই ভুজ। বেশ, তাহলে তোমার দেখো y = 10/4 × x, তাহলে y = পাচ্ছ 5/2x। এখানে লিখি 5x = 2y, এখানে লিখি 5x। তোমাদের কারো কোনো প্রশ্ন কি আছে? তাহলে আরেকটা
খুবই ইম্পর্ট্যান্ট একটা সিকিউর অঙ্ক হয়ে গেল। আমি 2 নিয়মের 2টা অঙ্ক করলাম। পরবর্তী যেদিন আবার সুযোগ পাই আরও কিছু অঙ্ক করে এই প্রশ্নমালাটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই থাকবে। তোমাদের পরবর্তী যেদিন আমার ক্লাস আছে সেদিন এরপরে এই পরের যা আছে তাই পড়াবো। আর তোমরা এই যে 2টা নিয়ম করালাম এবং যে সূত্রগুলো করালাম এইগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই বলে আজকে আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ।